ইসরাত পা থেকে জুতো খুলে এমিলির দিকে ছুঁড়ে মারল। জুতো এমিলির মাথার 0.01 জায়গায় উপর দিয়ে চলে গেল। কাচের টেবিলে লাত মেরে উল্টে দিল। ইসরাত ভদ্রতা না দেখিয়ে বলল, কি বলেছিল আবার বল। আমার বাপকে নিয়ে তোকে কথা বলতে না করেছি না একবার? তারপর তুই তাদের টানিস এসবে বারবার। চিৎকার করে বলল, তোর জাইনকে চাই না? যা, নিয়ে যা। গো টু হেল উইথ ইউর ফাকিং জাইন। আর তোর অ্যাপার্টমেন্টের আমি গোষ্ঠী কিলাই। এরকম হাজার হাজার অ্যাপার্টমেন্ট কিনতে আমার মিনিট লাগবে না। এক চুটকিতে আমি এসব অ্যাপার্টমেন্ট কিনে নিতে পারি। ইসরাত নিজের আরেক পায়ের জুতো খুলে ছুঁড়ে মারল এমিলির দিকে। এমিলি কিছু বুঝে ওঠার আগেই জুতো গিয়ে পড়ল এমিলির মুখে। সেন্ট লরেন্টের সাইড ব্যাগ দিয়ে মুজা পড়া অবস্থায় অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে গেল ইসরাত। ইসরাত বেরিয়ে যেতে এমিলির মুখে ফুটে উঠল পৈশাচিক হাসি। ঘাড়ে ধরে এপাশ থেকে ওপাশ ফিরে হাহা করে হাসল। আরে তোমার জন্য আমি 100,000টা জুতোর বাড়ি খেতেও রাজি জাইন। নুসরাত একটা গ্রুপ খুলল। গ্রুপে ইরহাম, আরশ, জায়ান, মাহাদি, নাহিদ, আরমান, আবির সবাই আছে। নুসরাত মোমোকে জিজ্ঞেস করল, একটা গ্রুপ খুলছি, গ্রুপে তোকে অ্যাড দিব? তুই গ্রুপে থাকলে আমার কোনো সমস্যা নেই, অ্যাড দিয়ে দে। নুসরাত মোমোকে অ্যাড দিয়ে বসে থাকলো। কিছুক্ষণের মধ্যে জায়ান মেসেজ পাঠালো। কিরে, ইরহাম লিখলো, ইরহাম নুসরাতকে মেনশন দিয়ে লিখলো। নুসরাত লিখলো, তুই বল কোথায় গিয়েছিস? ঘুম থেকে উঠে দেখি বাড়ি থেকে উধাও। আমি তো শুধু গ্রুপ থেকে উধাও হয়েছি। ইরহাম ইমোজি পাঠালো। নুসরাত লিখলো, শালা সকাল বালছালে যাইতে তো নীলা। উফ, এখন বড় জায়গায় গেলা নীলা না। ইরহাম লিখলো। নুসরাত লিখলো, আমি ওগো ধারধারি। ওরা থাকলে কি আর না থাকলে কি, নুসরাত কাউকে ভয় পায় না। মাহাদি রেস্টুরেন্টে গিয়েছিল, নিজের কিছু পিক পাঠালো। মোমো শুধু বসে বসে সবার চ্যাট দেখতে লাগলো। মাহাদি গ্রুপ থেকে বের হয়ে মোমোর ইনবক্সে মেসেজ পাঠালো। এতগুলো ছেলের ভিড়ে তুই কি করছিস? মোমো তার উত্তর না দিয়ে বলল, এখানে নুসরাত আমাকে অ্যাড দিয়েছে। এটা কথা নয়। তুই এতক্ষণ ধরে এতগুলো ছেলের মধ্যে কি করছিলি? তোরা যখন অ্যাড দিয়েছিলি তোরা যখন অ্যাড দিয়েছিল ভাবি, তখন লিফট নিয়ে নিতে পারতি গ্রুপ থেকে। আমি তো কথা বলিনি, শুধু দেখেছি। তুই কথা বলছিস না আর তুই কথা বলিস না আর ওদের মাঝে কি করছিলি? আর এসব করে তুই নিজেকে পিওর দাবি করিস? আপনিও তো নন মারহম, তাহলে আপনি আমার সাথে কথা বললেন কেন? আরে পাগলি মহিলা, আমি কি থাকবো নাকি নন মাহারাম? কয়েকদিন পর আমি তোর জন্য হালাল হয়ে যাব। হিটার দ্বারা নিয়ন্ত্রিত রুম। রুমের চারপাশ গ্লাস দ্বারা আবৃত। ডিজাইনিং টেবিলে ডেস্কটপ সহ 4-5টা ল্যাপটপ রয়েছে। জাইন গ্লাসের সামনে গিয়ে দাঁড়ালো। এক হাত ফর্মাল প্যান্টের পকেটে রেখে গ্লাসের বাহিরের দিকে তাকিয়ে রইল। রাস্তায় গাড়ি চলাচল এক দৃষ্টিতে তাকিয়ে থেকে দেখতে লাগলো। জাইনের চেয়ে ব্যাঘাত ঘটিয়ে কল আসলো। জাইন পকেট থেকে মোবাইল বের করে নির্লিপ্ত চোখে তাকিয়ে রইল ফোনের দিকে। ফোন বাজতে বাজতে কেটে যাওয়ার সেকেন্ড আগে জাইন ফোন ধরলো। লাউড স্পিকারে ফোন রেখে জাইন সালাম দিয়ে বলল, কি হয়েছে আম্মু? এখন কল দিচ্ছ কেন? তোকে কি আমি কল দিতে পারি না? এভাবে পর করে দিলি তুই আমার। জাইন গলার স্বর নরম করে কথা বলতে চাইল। কিছুটা দৃঢ়স্বরে বলল, আমি সেটা কখন বললাম? তুই বলিসনি, এক্ষুনি বললি। আচ্ছা যাই হোক, বৌমার ফোন লাগছে না কেন? জাইন আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, বৌমা কি? আরে ইশরাতের কথা জিজ্ঞাসা করছি। কল দিছি, রিং হয়েছে, রিসিভ হয় নাই। জাইন কিছুক্ষণ চুপ থেকে বলল, হয়তো কোনো কাজে বিজি, তাই কল ধরছে না। লিপি বেগম বেজায় রেগে গেলেন। চোখ মুখ কুঁচকে বললেন, হয়তো কি? ও তোমার স্ত্রী জানিও, তুমি হয়তো বিজি। কেন বলছো? আম্মু শোনো। কোনো শোনাশুনি নেই। তুমি কেন বলবে হয়তো? ও কোনো কাজে ব্যস্ত। তুমি ওর কোনো গ্যারান্টি দিতে পারছো না জায়ান। তোমার স্ত্রী কেন কল ধরছে না?
তা তুমি কেন জানো না? তুমি এখনই ইরশাদকে কল দিবে এবং সে কেন কল ধরে না খোঁজ করবে। জাইন ফোরন কেটে বলল। কল না ধরলে লিপি বেগম কঠোর গলায় আদেশের স্বরে বললেন। কল যদি না পিক করে তুমি প্রয়োজন হলে ইরশাদকে কেন কল ধরছে না তা জানার জন্য তোমার যাবে এবং খোঁজ নিবে কল না ধরার কারণ কি। অলরাইট জায়ান, আমি আর কোনো কথা শুনতে চাই না। এখনই কাজে লেগে পড়ো। আই ক্লিয়ার ইট।